যারা মুক্তিযুদ্ধের বিপক্ষে ছিল তারা দেশ স্বাধীনের এত বছর পর এখনো ক্ষমতা আসতে পেরেছে? কত বছর হয়ে গেছে? তো এই জুলাইয়ে যারা প্রত্যাখ্যিত হয়েছে তারা আপনি তাদেরকে 2 বছরের মাথায় কিভাবে ক্ষমতায় দিবেন? শেখ হাসিনার ফিরে আসা না আসা আমি মনে করি যে এটা বাংলাদেশে এখন একটা অপ্রাসঙ্গিক বিষয়, আর টকশোতে আলোচনা করার মতো কোনো বিষয় না শেখ হাসিনা এখন। সে আসবে, জেলে যাবে, আইনের মুখোমুখি হবে, ফাঁসি হয়ে যাবে, শেষ। সত্যিকার অর্থে একদিকে হচ্ছে কিং কর্তব্য বিমুখ, অন্যদিকে আবার হতাশ, অন্যদিকে আশাবাদী। কারণ কারণ হচ্ছে দেখুন, আমরা বারবার জেনজিদের কথা বলছি। বাংলাদেশের জেনজি যা করেছে পুরো বিশ্ব অবাক, শুধু বাংলাদেশ না, হয়তো আমি আপনি অবাক হতে পারছি না। 6 বছরের একটা বাচ্চা ছেলে ট্যাঙ্কের সামনে দাঁড়িয়ে বলছে আমাকে গুলি করো, আমি মারা যাবো। কিভাবে সম্ভব? হাউ ক্যান ইটস পসিবল? এই ঘটনার পরেও বাংলাদেশের রাজনৈতিক দলগুলো নিজেদের স্বার্থে শুধুমাত্র জুলাইকে বিক্রি করেছে। আপনি বলবেন আমরা তো সফল হয়েছি, উনি ভাই বলেছে জুলাই নেতৃত্ব যারা দিয়েছে তারা তো নেতৃত্ব দিয়েছে, হাসিনা পালিয়ে গেছে, তারা সফল। তারা কি সরকার গঠন করবে? তারা প্রধানমন্ত্রী হবে? তারা রাজনৈতিক দল করবে? আমার দেশে যে রাজনৈতিক দলগুলো এসেছে, যারা গণতন্ত্রের পক্ষে ছিল, তাদের কি ভূমিকা ছিল জুলাইয়ের পরে এই দেশটা বিনির্মাণের জন্য? প্রত্যেকটা রাজনৈতিক দল আমি মনে করি জুলাইয়ের মুখোমুখি হতে হবে, টুডে অর টুমরো। তা আপনি যদি বলেন মোটা দাগে জুলাই সফল, জুলাই নেতৃত্ব সফল, জুলাই নেতৃত্ব নিয়ে কেউ কথা বললে আমি তাকে ছাড় দিব না, আমি জুলাই যুদ্ধ হিসেবে সেটা কাউন্টার দিব। কিন্তু জুলাই নেতৃত্ব দিয়েছি, আমরা সফল হয়েছি, তারপরের স্টেপটা কাদের ছিল বাংলাদেশে? প্রত্যেকটা রাজনৈতিক দল একমত হয়ে কেন কথা বল? জুলাই যোদ্ধারা তো চায় নাই, তাদেরকে কেন ক্যাবিনেটে নিয়েছে? কে নিয়েছে? কে বাংলাদেশে ফুতুল সরকার গঠন করেছে? আমি আপনাকে বলতে বাধ্য হচ্ছে, আমি এতদিন বলি নাই। বাংলাদেশে হাসিনার ক্যাবিনেট ছিল রয়ের ক্যাবিনেট, আর এই প্রফেসর মোহাম্মদ ইউনূসের ক্যাবিনেট ছিল সিআই এর ক্যাবিনেট। তো বাংলাদেশের ভারতের সরকার ছিল, তারপরে আমেরিকার সরকার এসেছে। বাংলাদেশের দেশপ্রেমিক রাজনৈতিক দলগুলো যারা সকাল বিকাল জনগণের অধিকারের জন্য কথা বলে, তারা কি করেছে জুলাইয়ের পরে? আমি এই নির্বাচিত সরকারের কথা বলছি না, তা তখন কি করেছে তারা? প্রত্যেকটা রাজনৈতিক দল তো জুলাইয়ের প্রশ্নে এক হয় নাই। কাকে মেরে কে ক্ষমতায় আসবে, কালকেই নির্বাচন দাও, পরশু আমি ক্ষমতায় যাব, এরকম একটা ট্রেন্ড বাংলাদেশে চলে এসেছে। তো এই দেশের রাজনৈতিক দলগুলোকে শুধরাতে হবে। আমরা জুলাই রক্ত দিয়েছি, আমরা যুদ্ধ করেছি, আমি কি আবার কালকে আন্দোলন করব? বাংলাদেশটাকে আন্দোলনেই যাবে? স্বাধীনতা যুদ্ধ হয়েছে, 90 হয়েছে, জুলাই হয়েছে, আবার 30 বছর পরে দেশের প্রয়োজনে এদেশের তরুণরা নামবে, কিন্তু কালকেই নামতে হবে। তরুণদের কাঁধেই আপনি সব বার কেন দিচ্ছেন? সে তো ম্যাসিউড না, রাষ্ট্র পরিচালনার জন্য না। আমি ট্যাঙ্কের সামনে দাঁড়াতে পারবো, আমি তো ভাই মন্ত্রণালয় চালাতে পারবো না, আমি তো রাষ্ট্র চালাতে পারবো না। আপনি অভিজ্ঞ ব্যক্তিরা যারা ছিল তারা কি করেছে? এটা একটা বড় রহস্য, এটা আপনাকে আমি মনে করি এটা ক্লিয়ার করতে হবে। হয়তো কখনো ইতিহাস থেকে বেরিয়ে আসবে যে সত্যিকার অর্থে এই সরকার কারা গঠন করেছে, এই সরকারের লক্ষ্য উদ্দেশ্য কারা, কারা তরুণ ছাত্র নেতা যারা সদ্য মাত্র পড়ার টেবিলে ছিল, না তাদেরকে আপনি ধরে নিয়ে ক্যাবিনেটে কেন নিয়েছেন? প্রফেসর মোহাম্মদ ইউনূস এই 2জন ছাত্রকে ক্যাবিনেটে কেন নিয়েছে? মাহফুজকে কেন বিশ্বমঞ্চে পরিচয় করেছিল যে জুলাইয়ের মাস্টার মাইন্ড? তখন থেকে জুলাইয়ের ক্রেডিট নেওয়া শুরু হয়েছিল। প্রফেসর মোহাম্মদ ইউনূসকে আমি মনে করি যে ইতিহাসে কখনো প্রশ্নের সম্মুখীন হতে হবে, টুডে অর টুমরো। তিনি কখনোই দেশপ্রেমিক ছিলেন না, তা না হলে আমার পুরো জুলাইটাকে নস্যাৎ করে দিয়েছে। আমার ছোট ছোট যারা হাঁটতে পারে না, যারা চোখে দেখে না, যারা পঙ্গু, এই জুলাইতে সারা বাংলাদেশে অন্তত 50,000 ফ্যামিলি তারা স্বাভাবিক জীবন যাপন করতে পারছে না। তারা হয় অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, সামাজিকভাবে, অথবা তারা স্বজন হারিয়েছে। এই বেদনা ডক্টর মোহাম্মদ ইউনূস কি করেছে? আমি এই নির্বাচিত সরকারের প্রশ্নেই আসবো না। আমরা বলেছি যে কালো টাকার যারা মালিক, যারা ঋণ খেলাপি, তাদেরকে নির্বাচনে করতে দেওয়া যাবে না। নির্বাচন কমিশন কি করেছে? আপনি সেই বদিউল আলম মজুমদার, সেই আলী রিয়াজ সাহেব ঘন্টার পর ঘন্টা চা বিস্কিট খেয়ে ওখানে বিল করেছে কত, 28 লক্ষ টাকা। আপনি বাংলাদেশটাকে নিয়ে যেমন খুশি তেমন মজা করেছেন। এই প্রত্যেকটা, এই সরকার যদি বলে আমরা গণতান্ত্রিক সরকার, দেশপ্রেমিক সরকার, জুলাইয়ের পক্ষের সরকার, এই সরকারের উচিত হচ্ছে প্রত্যেকটা উপদেষ্টাকে যারা দায়িত্বে ছিল তাদেরকে আইনের আওতায় নিয়ে আনতে হবে। তাহলে আমরা বুঝবো যে এই সরকার জুলাই চেতনাকে ধারণ করে। মোটা দাগে এই জুলাইয়ের চেতনাকে বিক্রি করেছে ইন্টেরিয়র গভর্নমেন্ট। তারা জুলাইকে বিক্রি করে জনগণের মধ্যে, আপনি রাজনৈতিক দলগুলোর মধ্যে একটা বিভেদ কাওয়াজ তৈরি করে তারা বুঝেছে যে আমরা ক্ষমতায় থাকতে চাই, আমরা থাকতে চাই, নির্বাচনের দরকার নাই, জুলাইয়ের দরকার নাই, দেশ এখনো ঠিক হয় না, সংস্কার বাকি রয়েছে। আপনি কি করেছেন মোটা দাগে? আপনি তো একটা নির্বাচনও দিতে পারেন না। আমরা যে নির্বাচনের কথা বলেছি, যদি সেটাও দিতে পারতেন আমরা বলতাম যে আপনি গণতান্ত্রিক সরকারের হাতে ক্ষমতা তুলে দিয়েছেন। কিন্তু আমরা যে দাবিগুলো বলেছি যে বাংলাদেশে এই নির্বাচনে কালো টাকার ব্যবহার হবে না, মাসল পাওয়ার হবে না, সত্যিকার অর্থে যারা ঋণ খেলাপি, যারা অপরাধী, তারা নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন না, আমরা দেখেছি কিছু কিছু জায়গায় মোটা দাগে সেই প্রশ্নগুলো আসছে। তাহলে এই নির্বাচন কমিশন কি করেছে? নির্বাচন সংস্কার কমিশন, আলী রিয়াজ সাহেবরা কি করেছেন? তো এটা আমি মনে করি যে এটা উদ্দেশ্য প্রণোদিতভাবে শুধুমাত্র সময় ক্ষেপণ করা হয়েছে। আপনি দেখুন এই সরকার, আমি মনে করি তারেক রহমানের সরকার যদি বলে যে আমরা জুলাইকে ধারণ করি, তার সর্বপ্রথম ওনার কাজ হচ্ছে ছাত্র দলকে
উনি কাউন্সিলিং করতে হবে, কারণ এই ছাত্রদল জুলাইয়ের পক্ষের সবচেয়ে গণতান্ত্রিক সবচেয়ে বড় অর্গানাইজেশন ছিল ছাত্রদল। আমি মাঠে ছিলাম, আমি ডানে তাকাতাম, বামে তাকাতাম, সামনে তাকাতাম, ছাত্রদলের বন্ধু আমরা যেহেতু রাজনীতি করি 2018 সাল থেকে, আমরা দেখেছি যে সত্যিকার অর্থে তারা দায়িত্ব নিয়ে মাঠে ছিল। তারেক রহমান এই জুলাইতে সবচেয়ে বড় অবদান ছিল তারেক রহমানের, তিনি কিন্তু ওখানে বসে থাকেন নাই, তিনি এই আন্দোলনকে নেতৃত্ব দিয়েছেন। তাহলে তার সরকার জুলাইয়ের পক্ষে আছে এটা আমরা ধরে নেব। তাহলে এখন পর্যন্ত এই ঘটনার পরে শাওন আফরোজ এই আপনার এই শাওন গ্রেপ্তার হচ্ছে না কেন? এটা এই সরকারের সবচেয়ে বড় ব্যর্থতা। এই সরকারকে চোখ খুলতে হবে, এই সরকারকে জুলাইয়ের পক্ষে কথা বলতে হলে ছাত্র দলের নেতৃত্বে আনতে হবে যারা জুলাইয়ের সাথে ছিল। সত্যিকার অর্থে ছাত্র দলকে এই সরকার, আমরা দেখেছি বিভিন্ন ক্যাবিনেটে থেকে শুরু করে আপনার এই সরকারের সুযোগ সুবিধাগুলো কারা নিচ্ছে? যারা সুযোগ সন্তানে ছিল তারাই নিচ্ছে, কিন্তু যারা মাঠে ছিল কই? আমি তো দেখতেছি না। যারা আমার সাথে আন্দোলনে ছিল, সংগ্রামে ছিল, তারা কয়জন বা ছাত্র দলের নেতৃত্বে আসতেছে? এই ছাত্র সংগঠনটাকে নিয়ে সরকার যদি ভাবতো, আমরা মনে করতাম সরকার জুলাইয়ের পক্ষে আছে। সরকার ফার্স্ট ক্রাইটেরিয়া দেওয়া হচ্ছে ছাত্র দলকে, কারণ তারা সরাসরি আন্দোলনের নেতৃত্ব দিয়েছে। আমরা তখন দেখেছি যে বিএনপির অনেক বড় বড় নেতাদেরকে আমরা খুঁজে পাইনি, কিন্তু ছাত্র দলের নেতৃত্বকে আমরা খুঁজে পেয়েছি। তো এই সরকার, আমি মনে করি যে ছাত্র দলকে সামনে আনতে হবে, ছাত্র দলকে কাউন্সেলিং করতে হবে, এবং তাদেরকে এই মানে সত্যিকার অর্থে জুলাইতে যারা ছিল, যারা সাফারার হয়েছে, যারা রাজপথে ছিল, তাদেরকে দিয়েই আগামীর বাংলাদেশে নেতৃত্ব বিনির্মাণ করতে হবে। তাহলে আমরা বুঝবো যে সরকার জেনজিকে ধারণ করে, জুলাইকে ধারণ করে। এটা আপনি বড় মাপের একটা ধরেন একটা ট্রেজেডির মধ্যে পড়বে এই সরকার আগামী দিন। আমি আপনাকে বলছি, যদি সরকার জুলাই থেকে পিছিয়ে যায়, কারণ এই সরকারের সৃষ্টি হয়েছে কিন্তু জুলাইয়ের মধ্য দিয়ে। যদি বাংলাদেশে 5ই আগস্ট না হতো, নির্বাচন হতো না, গণতান্ত্রিক সরকার হতো না, তাহলে আমি যেটার উপর দাঁড়িয়ে আছি খুনি হাসিনের মতো, তা আমি যদি সেটার থেকে সরে যাই, আমার পায়ের নিচের মাটি সরে যায়। এই সরকারের পায়ের নিচের মাটি হচ্ছে ছাত্র সংগঠন, বাংলাদেশের সুষ্ঠু দ্বারা রাজনীতি বিনির্মাণ করা, সত্যিকার অর্থে যারা ত্যাগী তাদেরকে মূল্যায়ন করা। সেটা আমি জানি না কতটুকু হবে আগামী দিনের কমিটিতে যারা জুলাই নেতৃত্বে ছিল। এটা আমি কেন বলছি অন্য একটা সংগঠন হয়ে ছাত্র দলকে নিয়ে, কারণ ছাত্র দল এখন পর্যন্ত সবচেয়ে বড় গণতান্ত্রিক ছাত্র সংগঠন। তো সেখানে যদি গণতান্ত্রিক চর্চা না আসে, সেখানে যদি ত্যাগীদের মূল্যায়ন করা না হয়, সেখানে যদি আগের মতো সেই কমিটি বাণিজ্য চলে, আগের মতো সেই যদি ট্রেন্ড চলে, যাদের টাকা আছে তারা রাজনীতি করবে, এটা যদি আসে, আমি মনে করি যে বিএনপিকে আগামী দিনে প্রশ্নের সম্মুখীন হতে হবে। এবং শেখ হাসিনার ফিরে আসা না আসা, আমি মনে করি যে এটা বাংলাদেশে এখন একটা অপ্রাসঙ্গিক বিষয়। মেহরাবুর শাওন যেরকম, শেখ হাসিনা হচ্ছে একই রকম। রাজনীতিতে অপ্রাসঙ্গিক হয়ে গেছে। আপনার অপ্রাসঙ্গিক বস্তুকে রাজনীতিতে কেন টেনে আনবেন? বাংলাদেশে একটা যুদ্ধ হয়েছে, গণতান্ত্রিক শক্তির বিজয় হয়েছে, পরাজিত শক্তি। এটা কখন আসলো না আসলো, এটা নিয়ে আমি মনে করি যে আমাদের টকশোতে আলোচনা করার মতো কোনো বিষয় না। শেখ হাসিনা এখন সে আসবে, জেলে যাবে, আইনের মুখোমুখি হবে, ফাঁসি হয়ে যাবে, শেষ। এখানে এটা একটা মৃত জিনিস। তো এটাকে এখন শুধু কখন ধরেন দাফন কাফন হবে, আপনাকে সেটা চিন্তা করতে হবে। কারণ 5ই আগস্টে বাংলাদেশে শেখ হাসিনার চ্যাপ্টার ক্লোজ হয়ে গেছে। না উনি, আমি তো বললাম উনি আসলো কি না আসলো সেটা আমাদের কারো মাথা ব্যথা নাই। হ্যাঁ, কিন্তু এই ঘটনাকে কিছু মিডিয়া এটাকে কারণ বানাচ্ছে, এটাকে নিয়ে মাথা ব্যথা। না না, আমি তো বললাম উনি বলছে, তো উনি আসবে কি যাবে সেটা তো উনার ব্যক্তিগত বিষয়। এটাকে নিয়ে আমরা বলছি যে আমরা যারা আমরা না 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 আমরা যারা রাজনীতি করি, আমরা এটাকে কোনো প্রাসঙ্গিক বিষয় ধরি না। তিনি বাংলাদেশে আসবে, তিনি স্বাভাবিক প্রক্রিয়ায় বাংলাদেশে বিচারের মুখোমুখি হবে, সবই আছে। না আমি আপনাকে সেটাই বললাম, বাংলাদেশের ইতিহাসে আপনি দেখবেন যে যুদ্ধ, ধরেন আমি যদি একটা দলকে ছোট না করে বলি, বাংলাদেশে যারা মুক্তিযুদ্ধের বিপক্ষে ছিল তারা দেশ স্বাধীনের এত বছর পর এখনো ক্ষমতা আসতে পেরেছে? কত বছর হয়ে গেছে। তো এই জুলাইয়ে যারা প্রত্যাখ্যিত হয়েছে, তারা আপনি তাদেরকে 2 বছরের মাথায় কিভাবে ক্ষমতায় দিবেন? তো এটা আমি মনে করি যে বা তারা ক্ষমতায় যাওয়ার স্বপ্নও দেখবে কিভাবে, নির্বাচনে যাওয়া ক্ষমতা। এখন আপনি যদি বলেন যে আওয়ামী লীগের রাজনীতি প্রাসঙ্গিক কিনা, আমি বলবো যে সেটা প্রাসঙ্গিক হতেও পারে কখনো, কিন্তু হাসিনা ইজ গন। বাংলাদেশের রাজনীতিতে সে আসলো কি গেল, এটা আমি মনে করি একটা অপ্রাসঙ্গিক বিষয়। কিন্তু হয়তো আওয়ামী লীগের যে কর্মীরা, যে দল হিসেবে, তারা আগামী দিনে যদি রাজনীতি করতে পারে, কিন্তু এই ব্যক্তিটা শেষ। মানে এই শেখ পরিবার নিয়ে আর কোনো কথা বাংলাদেশের মানুষ শুনবে না।